আশা করি সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন। বন্ধুরা, সবাইকে প্রণাম ও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সুন্দরবনের চাষাবাদ নিয়ে একটি প্রতিবেদন, যার নাম দিয়েছি জিরাকাঠি। সুন্দরবনের এই জিরাকাঠি চালটি জুলাই মাসের বর্ষার শুরুর সময় থেকেই চাষ শুরু হয় ধানের বীজ থেকে অঙ্কুর বের করা, তারপরে শুরু হয় সেই বীজ জমিতে ফেলা। এরপরই বর্ষা নামে। বর্ষাতে ছোট অঙ্কুরিত গাছগুলি কেমনভাবে বড় হয়, তারপরে সময়ের সাথে সাথে গাছগুলি যখন বেড়ে যায় তখন জমিতে রোপণ করা। পুরো একটা পদ্ধতি, একটা সাইকেলে চলে। এবারে সুন্দরবনের যে চাষটি হয়েছে, সেই চাষগুলি যে সুবিধা আর অসুবিধাগুলি আমি কিছুটা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। জুলাই মাসেতে সুন্দরবন থেকে যখন ফিরেছি তখন বোনেদের কাছ থেকে রাখির আমন্ত্রণ নিয়ে এসেছিলাম। জুলাই মাস পুরোটা কাটলো। কল্যাণ ওদিক থেকে অনেক ছবি আর অনেক ভিডিও আমাকে পাঠিয়েছে জিরাকাঠি চাষাবাদের বিষয়ে। এর মধ্যে বর্ষা যেমন আমাদের নদীগুলোকে জলে পরিপূর্ণ করে দিচ্ছে, তেমনই ক্ষতি করেছে আমাদের চাষাবাদে। এই পরবর্তীতে কি পরিমাণ ক্ষতি হয়েছে আমাদের চাষাবাদে, শুধু সুন্দরবন না, সারা পশ্চিমবঙ্গে। আমি শুধুমাত্র সুন্দরবনের একটা উপসংহার দিয়ে এই সিরিজটা তৈরি করতে চাইছি। আসুন বন্ধুরা, তাহলে আমরা দেখে নিই কল্যাণ আর আমি যখন ফিরেছি সুন্দরবনের ঝড়খালিতে, তার পরে মুহূর্তগুলো। তাই বেশি কথা না বলা, এবার ভিডিওগুলো দেখতে থাকি কি হলো। রাখির আমন্ত্রণের জন্য এবারে ঠিক ছিল রাখির ঠিক আগের দিন সুন্দরবনে উপস্থিত হবে। তাই কল্যাণ কলকাতায় একটা বিশিষ্ট কাজের জন্য এসেছিল, ওকে ডেকেও নিয়েছিলাম যে ও আর আমি যাতে একসঙ্গে ফিরতে পারি। সেটাই হয়েছিল। ক্যানিং থেকে বাসে করে উঠে যখন 11:10-এতে ঝড়খালি বাজারে পৌঁছালাম, বাজারের বেশ কিছু অংশ ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। বেশ কিছু মাছ পেলাম, কিছু মাছ পেলাম না। এটা কি খয়রা? ঝড়খালি বাজার। হ্যাঁ, এত বেলা হয়ে গেছিল যে সেখানে বিশেষ মাছ তেমন কিছু পেলাম না। যাই হোক, মাছ অল্প স্বল্প কিছু কেনা হলো, তারপরে ফিরলাম বাড়ি। চলো। মাথা কাটে বেঁচতেছো কেন? মাথা কাটা মাছ তো আমি খাবো না। তুমি নিজে বলো। হ্যালো, তুমি একদিন নিয়ে আসো, আমি দেখবো। পটাশ মানা আছে। কি কিনলা কল্যাণ কাকা? হ্যাঁ, বেগুন। এদিকে তাকাও একটু, মুখটা তো শুকিয়ে গেছে বেগুন কিনে। টোটোর জন্য বেশ কিছুক্ষণ বেগ পেতে হলো ঝড়খালি বাজার থেকে। টোটোতে ওঠা পরে অনেক রকম জিনিসপত্র হাতে বোঝাই করে নিয়ে ভালো করে আর ভিডিও করা হলো না। তবু মাঠগুলোর প্রতি দেখে এত করুণ অবস্থা হলো, চতুর্দিকে জলে পরিপূর্ণ। না জানি ছোট ছোট ধান গাছগুলো কী অবস্থায় না হয়েছে। হয়তো কেউ আর ঠিকঠাকভাবে বেঁচে নেই, অনেক জায়গাতেই ফাঁকা ফাঁকা। রাস্তার দুধারের দৃশ্য দেখতে দেখতে হলো বাড়ি ফেরা। বাড়ির উঠোন থেকেই জলে পরিপূর্ণ। টোটো থেকে নামার পরে ভাবলাম এবারে বোধহয়
বৃষ্টি আর দুর্ভোগ ছাড়বে না। স্মৃতিচারণ করার উদ্দেশ্যে দ্রুত আমি এগিয়ে চললাম পুকুর পাড়ের দিকে, যেখানে ধানের জমি আছে, যেখানে আমার মন মুগ্ধ করা পরিবেশ আছে। দু চোখ মেলে পুকুর পাড়ে দাঁড়িয়ে দেখলাম কুলকুলি মাছটা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। এখন সে আমাকে চিনে গেছে। পুকুর পাড়ে দাঁড়িয়েই বেশ কিছুক্ষণ সময় নিজেকে হারিয়ে ফেললাম। ধানের ক্ষেতেতে জলে টইটুম্ব, তার পাশে পুকুরে জল কানায় কানায় পরিপূর্ণ। আমি মুহূর্তের মধ্যেই সব কিছুতে হারিয়ে গেছিলাম, আর ভিডিওতে সমস্ত দৃশ্যটি বন্ধ করছিলাম। তারপর সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পরেই উমা ডাকলো, দাদা সাবধানে, অনেক সাপ বেরোয় কিন্তু এখন, তোমার কিন্তু অভ্যেস নেই কাদা টপকে ওইদিকে যাওয়া, ফিরে আসো। কিছুটা দূর থেকে ভেসে আসছিল কোনো এক সাধুর বাড়ির রামায়ণের নাটকের শ্রুতি। মাঠের পাশে জলা জায়গায় কাদার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতে করতে কিছুটা ডিস্টার্ব হচ্ছিল সেই মাইকের বিকট শব্দ, রামায়ণের শব্দ। যাকে কিছুক্ষণ পরে মাঠ থেকে ফেরা হলো। উমার কথা মাথায় রেখেই ফিরলাম মাঠের পাশ থেকে। এবার এই ভিডিওটির শেষ অংশতে আপনি দেখবেন, বা আপনারা দেখবেন, জিরাকাঠির যে শুরুতে চাষ হয়েছিল যখন জুলাই মাসের একদম শুরুর দিকে, সেখানে জিরাকাঠির অঙ্কুর বেরোনোর থেকে শুরু করে জমি তৈরি থেকে শুরু করে কি পরিমাণ খাটনি এই জমির পেছনে দিতে হয়, বা একটা ধান চাষের পক্ষে দিতে হয়। আর যখন বৃষ্টির জন্য পুরো জিনিসটা, পুরো খাটনিটা বেকার হয়ে যায়, তখন কীরূপ ক্ষতির সম্মুখীন হতে হয় আমরা দেখব আগামী পর্বে। কিন্তু বর্তমান এখন ভিডিওটি শেষ করছি বেশ কিছু ভিডিওর দৃশ্য দিয়ে, যেগুলোতে কল্যাণ নিজের হাতে একটি জমি তৈরি করেছিল, বীজগুলো সেখানে রোপণ করেছিল, বীজতলা তৈরি করেছিল, সমস্তটাই দেখুন। এখন আপনারা যে ভিডিওটি দেখছেন সেটা প্রায় 1.5 মাস আগে ছবি তোলা পাঠানো। এখান থেকে ভিডিও শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের দেখতে ভালো লাগবে। তার পাশাপাশি বেশ কিছু প্রাকৃতিক দৃশ্য আছে, যেগুলো প্রত্যেকটা শহর গ্রামাঞ্চলে যখন চাষবাসের সময় প্রাকৃতিক সৌন্দর্য ফুটে ওঠে, তার কিছুটা তুলে ধরার চেষ্টা করলাম। আশা করি চাষিদের এই পরিশ্রম, তার সঙ্গে প্রাকৃতিক সৌন্দর্য, এই সময় মানসিক আনন্দ, নতুন কিছু তৈরি হবে, প্রত্যেকটা গ্রাম বাংলার মানুষের মনে একটা আলাদা প্রশান্তি দেয়। এখন হচ্ছে আল বাঁধা, আর জমি থেকে পর্যাপ্ত জল ফেলে দেবে। জমি থেকে পর্যাপ্ত পরিমাণ জল সরিয়ে ফেলে জমিটাকে লেবেল করতে হয়। আর জমির যে মাটিটা থাকে একদমই থাকে উর্বর এবং নরম, যাতে বীজ ফেলার পর বীজ সহজেই ঠিক জায়গায় অঙ্কুরিত হতে পারে। তাই জন্য
শুরু হয় জমিকে সমান করা। তার পাশাপাশি জমির মধ্যে আগাছা বা ঘাসগুলোকেও তুলে ফেলে জমি সমান্তরাল রাখা হয়। এক বিঘে জমির জন্য 1 কাঠা জায়গায় বীজতলা তৈরি করা হয়। বীজতলা 1 কাঠা বীজতলা তৈরি করতে প্রায় 5 থেকে 6 দিন সময় লাগে। সেখানে পর্যাপ্ত জল, আগাছা নির্মূল, জমির সমান্তরাল, এ সমস্ত বিভিন্ন কাজ প্রচুর পরিশ্রম করতে হয়। শেষমেশ জমিতে বীজ ছড়ানোর আগে বা অঙ্কুরিত বীজ ছড়ানোর আগে জীবাণুমুক্ত করতে গেলে পটাশের প্রয়োজন তো আবশ্যক। প্রায় বারবারই জমিকে সমান্তরাল করতে হয়, কোনো অংশই যেন গর্ত না থেকে থাকে। জমিকে সমান্তরাল হয়ে যাওয়ার পরে সেখানে জল যখন পর্যাপ্ত পরিমাণে শুকিয়ে যাবে, যখন জমিতে আর্দ্রতার পরিমাণটা সমান হবে, জল বেশি থাকলে অঙ্কুরিত বীজ পচে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই যখন অঙ্কুরিত বীজ যখন ছড়ানো হয়, তখন জমিতে প্রায় আর্দ্রতার ভাবই থাকে, জলের পরিমাণ খুবই কম থাকে। যাই হোক, আমরা আগামীতে দেখি আর কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনটে টুকরো হবে, আরে মারবা? হ্যাঁ, আরে নামালে লম্বা আসলে কি করবো? ওই আরে মারতে হবে, আর রান্না লাগবে। আশা করি দর্শকদের ভিডিওটি ভালো লাগছে, তাই একটি আবেদন রাখছি, যদি ভিডিওটি দেখে ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। তার পাশাপাশি এই যে কাকতালীয়টি লাগানো কী উদ্দেশ্যে যদি কমেন্ট করে জানান, তাহলে বুঝবো যে আপনারা ভিডিওটি মন দিয়ে দেখেছেন। এতক্ষণ দেখছিলেন একটি জমির পেছনে কি পরিমাণ পরিশ্রম শুধু বীজতলা তৈরি করতে লেগেছিল। এটা ছিল একদম জুলাই মাসের প্রথম দিকে, যখন সবে সবে মাত্র বৃষ্টি শুরু হচ্ছে বা কিছু কিছু বৃষ্টি হয়েছে। এরপরেতেই কিছুদিন পরে বীজতলা থেকে বেশ বড় বড় ধানও হয়েছিল। ধান হওয়ার পরে সেই ধান বীজতলা থেকে বড় বড়ও হয়েছিল। একটা সুবিধা কি হয়েছিল, যেহেতু কল্যাণদের জমিটা একটু নিচুর দিকে, সেই জন্য জল বেশি জমে থাকতো না, ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো ছিল।
তবুও কিছু পরিমাণ জিরাকাঠি বড় হওয়ার পর নষ্ট হয়েছিল। আগামী পর্বে আমি আপনাদের সঙ্গে অসীম কাকার পরিচয় করাবো। অসীম কাকা কল্যাণের ছোট কাকা। অসীম কাকার জমিতে জিরাকাঠি চাষের জন্য যে পরিমাণ ক্ষতি হয়েছে আপনারা একদম সামনেই দেখতে পাবেন। ঠিক জিরাকাঠির আগামী পর্বে আপনারা দেখবেন আগস্ট মাসের চাষবাস, যে পরিমাণ প্রথমবারের ক্ষতি হয়েছে, তারপরে তো নতুন চারা রোপণ। ফিরছি আগামীকাল। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। শুভরাত্রি।